পূজনীয় সম্পাদক মহারাজ এবং আমাদের প্রধান শিক্ষক মহারাজ দুজনেই একটি প্রসঙ্গ তুলেছেন, যে প্রসঙ্গটি খুব মর্মস্পর্শী প্রসঙ্গ। সেটি এই যে সন্তানেরা বাবা মাকে দেখে না, এবং এটি কেবল এক প্রজন্মের ব্যাপার নয়, প্রজন্মান্তরে, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বয়ে চলছে বলে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি বা ভয় পাচ্ছি, আশঙ্কা প্রকাশ করছে। এটা গল্প আপনারাও হয়তো সবাই জানেন, অত্যন্ত পরিচিত অ্যানেকডোট, একটা গল্প যেখানে আছে যে একজন কাঠুরে, সে বিভিন্ন রকম ওই কাঠ কাটার কাজ করে। তা এরকম একদিন সে বাগানে গেছে কাঠ কাটার কাজ করতে, করে সে কাঠ ঠাট ছেড়াই ঠেরাই করছে, আর দূরে দেখছে তার বৃদ্ধ বাবা বসে রয়েছেন। বাবা আর কিছুই করেন না সংসারে, চুপচাপ বসে রয়েছেন। আর সে দেখে ক্রমাগত বিরক্ত হচ্ছে যে দিনরাত এই বুড়োটা কেবল এইভাবেই বসে থাকে, এই কী কথা। তা প্রচণ্ড বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে তারপর তো একটা ঠিক করলো যে এইবার একটা কিছু ব্যবস্থা করতে হবে এই বুড়োটাকে নিয়ে। বসে বসে খাচ্ছে, কিছুই কাজকর্ম করছে না। তা কাঠুরে তো, তা সে কাঠ ঠাট কেটে একটা খুব বড় কফিন বানিয়েছে, বিদেশের গল্প, কফিন বানিয়েছে, খুব বড় কফিন, সুন্দর করে খুব কফিন বানিয়েছে। তারপর কফিনটা বাবার কাছে নিয়ে এসেছে, নিয়ে এসে বাবাকে বলেছে যে তুমি এটার মধ্যে ঢোকো তো। বাবাও কিন্তু একটাও কথা উচ্চারণ করেননি, ঢুকে পড়েছেন কফিনটার মধ্যে। এবার সে কফিনটাকে টানতে টানতে একটা পাহাড়ের মাথার ওপর নিয়ে এসছে। তার উদ্দেশ্য হচ্ছে কফিনটাকে পাহাড় থেকে তলায় ছুঁড়ে ফেলে দেবে, তাহলে বাবা চলে যাবেন না, আর তার উদ্দেশ্য সিদ্ধ হবে। তা যখন সে ওপরের চূড়ায় নিয়ে এসেছে, তখন ভেতর থেকে শুনতে পাচ্ছে বাবা কিছু বলছেন। কফিনটাকে খুলেছে, যে কী বলছো? তখন বাবা বলছেন যে আমি বুঝতে পেরেছি তুমি আমায় ওপর থেকে ফেলে দেবে, সেটা ফেলে দাও, কিন্তু এত সুন্দর কফিনটাকে নষ্ট করো না, ওটা রেখে দাও, ওটা কিন্তু তোমার ছেলের জন্য কাজে লাগবে। বক্তব্যটা নিশ্চয়ই খুব স্পষ্ট যে যে কোনো যা কিছু আমরা করি দুর্ভাগ্যজনকভাবে, সেটাই আসলে পরবর্তী প্রজন্মের কাছে কোনো না কোনোভাবে বাহিত হয়। তাই যে আক্ষেপ আমরা আজকে করছি, সে আক্ষেপ আমাদের পূর্ব প্রজন্ম থেকে এসেছে এবং সেটা উত্তর প্রজন্মে বাহিত হয়ে যেতে পারে। তো ওইখানে একটা ওই মানে এই কেটে দিতে হয়, প্রজন্ম প্রবাহটাকে কেটে দিতে হয়, ওই সংস্কারগুলোকে, যা কিছু খারাপ সেগুলোকে কেটে দিতে হয়। তো এইটাই বোধহয় বাবা মা, শিক্ষক শিক্ষিকা, তাঁদের একটা বড় কর্তব্য। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকি এই জিনিসটা খুব বুঝতে পারি। আমি একটা সময় স্কুলে পড়িয়েছিলাম, সারগাছি স্কুলে। সেটা বিংশ শতাব্দীর শেষ দশক ছিল। তখনও এই বিশ্বায়ন বলে একটা ব্যাপার, সেটা এতটা প্রবলভাবে আমাদের গ্রামে নগরে আছড়ে পড়েনি, ধীরে ধীরে পড়ল। প্রতিযোগিতার বাজারটা খুব প্রচণ্ড কঠিন হয়ে উঠল এবং সেটা বাবা মা, সন্তান, পরিবার, প্রতিষ্ঠান সবের মধ্যে ছড়িয়ে গেল। তার ফলে একটা অন্য রকমের পরিবেশ কিছুটা হলেও তৈরি হচ্ছে শহরে, মফস্বলে, কিছুটা গ্রামেও, এবং সেই কারণেই এই আশঙ্কাগুলো তৈরি হচ্ছে আর কি, সমাজ জুড়ে এই আশঙ্কাগুলো তৈরি হচ্ছে। এখন এর থেকে কি আমরা পুরোটা বেরিয়ে আসতে পারবো? দেখুন, আমাদের ইষ্টেশানন্দজি মহারাজ এত সুন্দর আপনাদের জন্য একটা সম্মেলনের আয়োজন করেছেন। আমাদের নরেন্দ্রপুর স্কুল অত্যন্ত নামী স্কুল। আমার মনে আছে কয়েকদিন আগে আমি যেখানে থাকি সেখানে একজন ইয়াং ছেলে এসে আমাদের সঙ্গে সাধু হওয়ার জন্য যোগদান করলো। তা যা হয়, মানে কোনো বাবা মাই তো আর চায় না যে ছেলে সাধু হোক। আমাদের বাবা মারাও এরকম অধিকাংশটাই চান না, প্রত্যক্ষভাবে চাননি, কান্নাকাটি করেছেন, সবাই এটা করে। এটা আমাদের কাছে একটা খুব পরিচিত দৃশ্য। তা যাই হোক, তা এলো, তারপরে তার বাবা মা, পরিবার পরিজন সবাই চলে এসেছেন। আমি দেখলাম বাবা বিশেষ করে প্রচণ্ড ক্ষুব্ধ, মা বা অন্যান্যরা কান্নাকাটি করছেন, বলছেন না তুই ফিরে চলেছি, কিন্তু বাবার ক্ষোভটা অন্যত্র। আমি বললাম যে আপনি এত রেগে রেগে আছেন কেন? আমরা তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তো কী হলো ব্যাপারটা, আপনি এত রেগে রেগে কথা বলছেন, কি হয়েছে? বলছে না, আপনার বিরুদ্ধে রাগ নয়, আমার রাগটা হচ্ছে অন্য জায়গায়।
তারপর আমি ইষ্টেশানন্দজিকে কয়েকদিন আগে বলেও ছিলাম ঘটনাটা। তারপর আমি শুনলাম যে তার ছোট ছেলে, মানে যে ছেলেটি সঙ্গে যোগদান করতে এসছে, তার ভাই, সে নরেন্দ্রপুর স্কুলে পরীক্ষা দিয়েছিল এবং পায়নি। এবং তার ফলে যেটা হয়েছে যে তিনি প্রচণ্ড রেগে গেছেন এবং তার দাবিটা হচ্ছে এই যে যারা পেয়েছে তারা সবাই চুরি করে পেয়েছে, কেউ সৎ পথে এই স্কুলে চান্স পায়নি। তা আমি বললাম তখন যে আচ্ছা, ধরে নিলাম তাহলে কেউ সৎ পথে এই স্কুলে চান্স পায়নি, তাহলে আর আপনি এরকম একটা খারাপ স্কুলে দিতে চাইছেন কেন ছেলেকে? না দিলেই তো হয়। তখন বলছে না, স্কুলটা তো খুব ভালো, ওটা তো খুব নামি স্কুল। তা আমি বললাম যে এত নামি স্কুলে দিতে হবে, অথচ স্কুলটার ওপর রাগ, এখনও বলছেন নামি স্কুল, তাহলে স্কুলটা যারা চালায় তাদের ওপর রাগ। কথা বলতে বলতে আসলে যেটা বেরোলো যে সবাই চাইছে, উনিও চাইছেন, উনি যে খুব একেবারে মানে বিত্তবান মানুষ সেরকম নন, মোটামুটি গ্রামের নিম্নবিত্ত মানুষ, অনেক টাকা পয়সা জোগাড় করে ছোট ছেলেকে নরেন্দ্রপুরে পড়াবেন। তার কারণ শেষে তার বক্তব্যটা প্রকাশ পেল আমাকে বিষয় হিসেবে যেটা প্রধান শিক্ষক মহারাজ দিয়েছেন, যে একবার ওখানে ঢুকলে মহারাজ ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু তো হবেই। তার মানে বাবা মার যারা চান্স পাননি তাদের লক্ষ্য ছিল যেমন করে হোক ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার, আর যারা চান্স পেয়েছেন এখানে সামনে বসে আছেন তাদেরও এর বাইরে খুব বেশি লক্ষ্য আছে, এরকমটা কেউ অন্তত নিজের মানে মধ্যে একটা সংকল্প করে বলতে পারবেন না। সবারই এইরকম একটা মানে প্রচণ্ড প্রত্যাশা যে এইরকম নরেন্দ্রপুর স্কুল, পুরুলিয়া, রহরা, এইসব স্কুলগুলোতে যদি একবার ঢুকিয়ে দেওয়া যায় আর দেখতে হবে না। আমারও এই একটা অদ্ভুত চাপের মধ্যে আমি পড়েছিলাম। আমি বেলুর বিদ্যামন্দির কলেজে যখন 2000 সালে প্রথম বেলুর মঠ থেকে বেলুর মঠের নির্দেশে আসি, তখন ওখানে হায়ার সেকেন্ডারি ছিল 11-12, এবং আমি ওই হায়ার সেকেন্ডারি হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট হয়েছিলাম। তা আমি দেখতাম যে 12-এ ওঠার পর থেকেই সায়েন্সের গার্জিয়ানরা, তখন তো ক্রেজটা আরেকটু নিচে ছিল, তারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের গার্জিয়ানরা প্রায় প্রতি সপ্তাহে এসে এসে খোঁজ নিতেন যে কোন কোচিংটায় দেয়া হবে, কোন মক টেস্ট দেওয়া হবে, ছেলেরা এগোচ্ছে না পিছোচ্ছে, এই নানান রকম তাদের দাবি দাওয়া ইত্যাদি থাকতো। তা আমি নানান রকমভাবে সেটাকে ফেস করার চেষ্টা করতাম। তখন তো অনেক কম বয়স ছিল, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি। স্বাভাবিকভাবেই তখন অন্যরকমভাবে ফেস করতাম। ধীরে ধীরে এই যে প্রত্যাশাটা, সেটার চাপটা বুঝতে পেরেছি। এরকম শুধু নয় যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশা। পূজ্যপাদ সম্পাদক মহারাজ একটু আগে বলছিলেন যে আমাদের রাজ্য থেকে আইএএস, আইপিএস, আইএফএস হচ্ছে না, এটা সত্যি। কিন্তু এটাও আমি শেষ 4-5 বছর ধরে দেখতে পাচ্ছি, আরেকটু বেশি, ধরুন 16-17 সাল থেকে আমার চোখে পড়েছে, হয়তো আগেও ছিল, যে এখন কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারের একটা বড় অংশের ছাত্র ছাত্রী যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে না বা যেতে পারছে না, তাদের লক্ষ্য হচ্ছে সিভিল সার্ভিসে যাবে, এবং বিপুল পরিমাণ সেটারও চাপ আছে। আমাদের আলাপনবাবু বসে আছেন, উনি জানেন খুব ভালো, ওনাদেরই পরিকল্পনায় হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি প্রত্যেকটা জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র, আইএএস, আইপিএস মানে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন। আইএএস, আইপিএসের ভালো করে প্রশিক্ষণ নিলে ডব্লিউবিসিএসটাও তো অনেকটাই হয়ে যায়, প্রায় পুরোটাই হয়ে যায়। এটা ওনারা তৈরি করেছেন, এই সম্প্রতি শুরু হয়েছে। আমাদের বেলুরের যে কলেজটি আছে ওখানকার প্রিন্সিপাল মহারাজ আমাকে বললেন যে ওনারাও ওইটার সঙ্গে যুক্ত হয়েছেন, যদিও বেলুর বিদ্যামন্দির ক্যাম্পাসে হচ্ছে না, কিন্তু আমাদের ওইটার সঙ্গে একটা লিয়াজও করে হচ্ছে। তো এখন এইটাও একটা ক্রেজ হিসেবে এসছে। এটা তো পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই চাপটা আছে, প্রয়োজনটাও আছে, চাপটাও আছে। আমি এটা চাপ মানে প্রয়োজনটা আছে সেটা তো নিঃসন্দেহে সত্যি, একটা ক্রেজ, একটা প্রত্যাশা যে আছে তার প্রমাণ হচ্ছে প্রচুর কোচিং সেন্টার তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, নগর এবং মূল কলকাতা শহর এবং মফস্বলকে কেন্দ্র করে, যারা কিন্তু ডব্লিউবিসিএস, আইএএস, আইপিএসদের কোচিং দিচ্ছে, অফলাইন দিচ্ছে, অনলাইন দিচ্ছে, প্রচুর, মানে সংখ্যাটা অনেক, একটা দুটো নয়। আমরাও ইনফ্যাক্ট আমি যখন বেলুর বিদ্যামন্দির কলেজের প্রিন্সিপাল ছিলাম তখন ওখানে একেবারে এই সিভিল সার্ভিসের আমরা কিন্তু কোচিং দিতে শুরু করেছিলাম
সাল থেকে, এবং প্রথম দিকেও কিন্তু আমরা প্রচুর চাপ পেয়েছি, কিন্তু সমস্যাটা আমার কাছে অন্য জায়গায়, সেটা আমি পরে আসবো। এই একটা বিরাট ক্রেজ কিন্তু ওটার জন্যও আছে, অর্থাৎ যে কোনো আমাকে এই মার্কেটে আমাকে জব পেতে হবে, এই বাজারে আমাকে একটা চাকরি তো পেতেই হবে, আমাকে জীবনে যদি আর্থিক এবং সামাজিকভাবে একটা ন্যূনতম প্রতিষ্ঠা পেতে হয়, এই সবটার জন্যই একটা প্রতিযোগিতার বাজার তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই, যেটা স্কুল লেভেলে খুব বেশি আপনাদের মতন অভিভাবিকাদের কাছে, যে স্বাভাবিকভাবেই ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এই এমন দুটো পেশা, যে পেশাটা অনেক দিন ধরে আমাদের সমাজে খুব চোখের সামনে চলে এসেছে, এবং আমরা মনে করেছি যে এই দুটো পেশায় একটা আর্থিক মানে অর্থার্জনের একটা সুনিশ্চিত ব্যাপার রয়েছে স্বভাবতই, যদি এবং অর্থে অর্জনের পরিমাণটাও অনেকটা বেশি হয়, এরকম আমরা সবাই শুনেছি, এবং এটাও শুনেছি যে সমাজে তাদের একটা আলাদা প্রতিষ্ঠার যশ তৈরি হয়, এটাও কিন্তু আমাদের একটা পরিচিত ধারণা। সেই কারণেই বাবা মাদের একটা প্রবল পরিমাণ চাপ থাকে। এখন দেখুন, আমি যেহেতু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিগত প্রায় 20-22 বছর টানা কাজ করছি, নরেন্দ্রপুরেও অল্প কয়েকদিন ছিলাম, 19 মাস, সেখানেও আমি কলেজেই মূলত আছি, কিন্তু কলেজে তো যা হয় স্কুল থেকেই ছেলেরা আসে, আমাদের মূলত ছেলেরা আসে, এখানেও তো ছাত্ররা পড়ে, কিন্তু ছাত্রছাত্রী সবার ক্ষেত্রেই ব্যাপারটা এক, ছেলেরা আসে। তা আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, এই কলেজের প্রিন্সিপাল মহারাজের সঙ্গে কয়েকদিন আগে কথা হচ্ছিল, একই কথা, যে ধরুন হায়ার সেকেন্ডারির পরে যারা ছেলেরা আমাদের কাছে ভর্তি হতে আসছে বিজ্ঞান বিভাগে, তাদের অধিকাংশরই কিন্তু লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি। বিজ্ঞান বিভাগে এসে যে ভর্তি হচ্ছে অনেক ক্ষেত্রে অনিচ্ছায়, এটা দেখা যাচ্ছে, বাবা মার ক্ষেত্রেও আছে, ছাত্রদের ক্ষেত্রেও আছে। এবার আমি অনেক জায়গায় অনেক সময় ছেলেদের সঙ্গে যখন কথা বলি, তখন নিজেরও খুব অবাক লাগে। কয়েকদিন আগের ঘটনা, বিদ্যামন্দির কলেজে এখনও তো ওর যেহেতু আমি সারদাপীঠে আছি তার সঙ্গে যোগাযোগ আছে, একটি ছেলে সে ওখানে ইকোনমিক্সে অনার্সে ভর্তি হয়েছে। সে এসে আমায় বললো যে মহারাজ, আমি ইকোনমিক্সটা না পারছি না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে দেখা করিস, আমি কথা বলবো। প্রিন্সিপাল মহারাজ আমাকে আগেই বলেছিলেন। তা আমি ছেলেটির সঙ্গে কথা বললাম, তো ইকোনমিক্সটা পারছিস না কেন? না, অঙ্কটা খুব একটা ভালো হচ্ছে না। আমি যে এখানে তো অঙ্কের তোর আলাদা করে তোর জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়, ওই কলেজে এই ব্যবস্থা আছে রেমেডিয়াল কোচিংয়ের, তাহলে তুই ভাবছিস কেন, বল না। অনেকক্ষণ কথাবার্তা বলার পর তারপর দেখা গেল, আমি আরও খোঁজ করে দেখলাম তার একটা ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক আছে, একটা র্যাঙ্ক তার ধরা আছে অনেকটা পেছনে। এবার সে সেইটাতে ভর্তি হবে বলে একটু তার ইচ্ছাটা আস্তে আস্তে জাগছে, এবং বাড়ির থেকেও বলছে ঠিক আছে আমরা টাকা জোগাড় করে দেবো, তুই ভর্তি হয়ে যা, এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসছে, হয়ে যা তুই। আচ্ছা, এবারে একটা প্রশ্ন হচ্ছে তার, যে সে ভালো কলেজ পাচ্ছে না, তো ওখানে গিয়ে কি ভালো হবে? এবার সে আমাকে ইকোনমিক্স থেকে সরে এসে আমাকে প্রশ্ন করতে শুরু করলো, মহারাজ আপনি কি জানেন ওই ইঞ্জিনিয়ারিং করে যেটা আমার পাবো মনে হচ্ছে সেটা কি খুব ভালো? এলাম ভালো মানে তুই পড়াশোনা করলে ভালো হবে, ভালো হবে না কেন? আমি তাহলে তো তোর ইঞ্জিনিয়ারিংয়েই যাওয়ার ইচ্ছা। এলাম, ও বলছে হ্যাঁ। আমি বললাম কিসে যাওয়ার ইচ্ছা, ইঞ্জিনিয়ারিং কোন স্ট্রিমে? তো বললাম আমি কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছি। বললাম আচ্ছা তুই কি এটা জানিস যে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও কিন্তু ম্যাথামেটিক্সের ভালো নলেজ লাগবে, বিশেষত তুই যদি ভালো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাস। কম্পিউটার সায়েন্স এখন যেদিকে যাচ্ছে, ম্যাথামেটিক্সের নলেজ খুব তার জন্য প্রয়োজনীয়। তো বলে হ্যাঁ হ্যাঁ সেটা জানি, ওটা হয়ে যাবে। বললাম ইকোনমিক্সের জন্য তোর অঙ্কটা হবে না, কম্পিউটার সায়েন্সের জন্য হয়ে যাবে। তারপরে আরও কিছুক্ষণ কথা বলার পরে তৃতীয় স্তরে গিয়ে বেরোলো যে সে বলছে যে মহারাজ ইকোনমিক্স পড়ে আসলে কিছু হবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়লে তবুও তো মহারাজ একটা কিছু চাকরি বাকরি পেয়ে যাব। আমি খুব অবাক হয়ে গেলাম। আমি তারপরে যে কথাগুলো তার সঙ্গে বলেছিলাম সেটা এখানে বলা কতটা প্রাসঙ্গিক আমি জানি না, কিন্তু এটা হচ্ছে এক ধরনের না জানার ফল। মানে আমার এই কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলতে গিয়েছিলাম, একটি কলেজে অনেক প্রিন্সিপালরা ছিলেন, অনেকগুলো কলেজের প্রিন্সিপালরা ছিলেন, তারা সবাই বলছেন যে তাদের কলেজে ইকোনমিক্সের ছাত্রছাত্রীর সংখ্যা খুব কমে যাচ্ছে।
তার কারণ ছাত্রছাত্রীরা মনে করছে ইকোনমিক্স পড়ে কিছু হবে না, কিন্তু এইটা এমন একটা বিষয়, আমি নিজে জানি, আমি ইকোনমিক্সের ছাত্র নই, কিন্তু আমার তো অনেক ছাত্র বেরিয়েছে এই আমাদের কলেজ থেকে। আমি দেখেছি যে ইকোনমিক্সের ছাত্ররা তারা যদি একটু ভালো করে পড়াশোনা করে তাদের পিছন ফিরে তাকাতে হয় না। ব্যাপক পরিমাণ মানে চাকরি বা গবেষণার সুযোগ তাদের কাছে রয়েছে। এখানে এটা বাবা মারাও জানেন না, আর ছেলেরাও জানে না। ওই যে পরিচিত বিষয়, এই দুটো তো এখন আমি বললাম না পরিচিতির জায়গায় চলে এসেছে, এইটা একটা বড় জায়গা। এই যে বিভিন্ন বিষয়ে সে যেতে পারে, ধরুন কেউ একজন ভালো ফিজিক্স পড়ে গবেষণা করতে পারে, কেমিস্ট্রি পড়ে করতে পারে, ইদানিং দেখছি কারোর মধ্যে এই প্রবণতা আসছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে বিজ্ঞানের ছাত্র যারা নয় তারা কি করবে। প্রমথনাথ বিশির একটি শান্তিনিকেতন বলে একটি গ্রন্থ আছে, তো সেখানে প্রমথনাথ বিশি বলছেন যে উনি অঙ্কটা একেবারেই পারতেন না। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যে মাস্টারমশাই রেখেছিলেন অঙ্ক করাবার জন্য, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন স্কুলটা শুরু করেছিলেন তখন কিন্তু ওটা মানে এই ক্লাসের প্রমোশনটা একটু অন্যরকম পদ্ধতিতে ছিল। মানে ধরা যাক কেউ মানে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়েও অঙ্কেতে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্লাসে বসতে পারতো যদি সে অঙ্কটা ভালো না করতে পারতো। এরকম একটা সুন্দর অন্যরকম পদ্ধতি ছিল, যে পদ্ধতিটা যে কোনো কারণেই হোক আমাদের দেশে গৃহীত হলো না, কিন্তু নিঃসন্দেহে এটা একটা খুব আকর্ষণীয় পদ্ধতি ছিল। তা প্রমথ বিশি লিখছেন যে তিনি মানে কোনোবারেই মূল যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের অঙ্ক করতে পারতেন না। বলেন লিখছেন মজা করে যে এই বিষয়ে আমার একটি আলাদা দক্ষতা জন্মে গিয়েছিল, যে যেমন করেই হোক অঙ্কের বিষয়ে আমি নিচের ক্লাসে নেমে চলে আসব, কয়েকদিন পরেই মাস্টারমশাই বুঝতে পারবেন যে আমাকে দিয়ে অঙ্ক হবে না। তো বলছেন একজন মাস্টারমশাই খুব জোর করে তাকে অঙ্ক শেখাতে লাগলেন। তা প্রমথ বিশি বলছেন যে কিছুদিন পরেই মাস্টারমশাই বুঝতে পারলেন যে অঙ্কের খাতাতে আমি প্রচুর পরিমাণে কবিতা লেখার চেষ্টা করছি। তখন উনি বললেন তোমার ক্লাস আমার এখানে নয়, চলে যাও ওখানে রবি ঠাকুর বসে আছেন, ওনার কাছে তুমি চলে যাও, তুমি ওখানেই ভালো করে অঙ্ক করতে পারবে। তা রবীন্দ্রনাথের কাছে তিনি পৌঁছলেন, রবীন্দ্রনাথের কাছে অভিযোগটাও পৌঁছে গিয়েছিল যে এই অঙ্ক করছে না, অঙ্কের খাতায় কবিতা লিখছে। তো রবীন্দ্রনাথ কবিতাটা দেখে সে অঙ্কের মাস্টারমশাইকে বলেছিলেন দেখো অঙ্কটা ভালো না করতে পারে, কবিতাটাও তো ভালো লিখতে পারে। তো প্রমথ বিশি পরবর্তীকালে বলছেন যে এতে আমার খুব একটা ক্ষতি হয়নি। মূল বক্তব্যটা এইটা যে দেখুন আমাদের যারা সন্তানেরা আছে তাদের মধ্যে কিন্তু এই যে বিভিন্ন রকমের প্রতিভাগুলো থাকে সেটা আমরা দেখতে পাই, বাবা মারা দেখতে পান যে তাদের মধ্যে এই প্রতিভার বহুত্ব রয়েছে। এই প্রতিভার বহুত্বটাকে আমরা বুঝতে পারি, কোনো বাবা মা বুঝতে পারেন না এটা কিন্তু নয়, কিন্তু সেই প্রতিভার বহুত্বটাকে স্বীকৃতি দেওয়াটা খুব জরুরি, এবং সেইটা অনুযায়ী তাকে যদি আমরা জীবনে এগিয়ে দিতে পারি তাহলে কোনো না কোনো জায়গায় সে দাঁড়াবে। ওই যে আমাদের লক্ষ্যটা তো কেবলমাত্র চাকরি পাওয়া নয়, আমি কিন্তু এই জায়গাটাই খুব সুনিশ্চিত যে বাবা মা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র ইঞ্জিনিয়ার বা ডাক্তার করার দিকেই লক্ষ্য রাখেন না, তার সঙ্গে ওই প্যাকেজটা কতটা সেটাও কিন্তু তাদের একটা বড় লক্ষ্যের জায়গা। ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাটা প্রায় অসীমের দিকে কখনো কখনো চলে যায়, কিন্তু অন্যান্য যে পেশা সেখানে তো এইটা তুলনায় কম থাকে, থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কম থাকতেও পারে। সমস্যাটা আসলে আমাদের ওই প্রতিযোগিতার বাজারে আর্থিক প্রতিষ্ঠার মানদণ্ড, আর্থিক অর্জনের মানদণ্ডটাকে ক্রমশ তোলার চেষ্টা, তার সঙ্গে সামাজিকভাবে একটি সাধারণ মানুষের যে প্রতিষ্ঠা সেটার দিকে আমাদের লক্ষ্য থাকে না। এই কারণে একটা বড় অসুবিধা তৈরি হয়। ওইটাই বোধহয় স্বীকৃতি দেওয়া, আমি যেটা বললাম যেটা যে প্রতিভার স্বীকৃতি দেওয়াটা, প্রতিভার বহুত্বটাকে স্বীকার করাটা এবং সেই অনুযায়ী সন্তানকে তার বিকাশের পথে স্বাধীনতা দেয়া এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়াটা কিন্তু খুব জরুরি। আমার আজও মনে আছে একটি ছাত্র, সে আমাদের প্রতিষ্ঠানে বাংলা নিয়ে পড়াশোনা করছে, কিন্তু বেচারা ঠিক বাংলা ভাষা সাহিত্যের প্রত্যেকটা বিষয়েরই একটা নির্দিষ্ট গতি থাকে, তার কাঠামো থাকে, তা সেই জায়গাটা কিছুতেই তার মানানসই হয়ে উঠছে না। আমি বহুবার তার বাবা মাকে বলছি সে অসাধারণ সুন্দর নাচতে পারে, আমি বলছি যে ওকে আপনারা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি করে দিন রবীন্দ্রভারতীতে নাচের দিকে, তার বাবা মা কিছুতেই দেবেন না। মানে
ক্রমাগত লড়াই করার পর শেষ পর্যন্ত সে এমএ বাংলা পড়লো, তেমন কিছু করতে পারলো না। তারপরে যা হোক বাবা মা বুঝলেন, মানে সে কিন্তু ভর্তি হলো এবং এখন সে কিন্তু সেটা নিয়েই দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে ওই যে জায়গাটা, কেন এমএ পড়তে হবে বাংলা, তার কারণ স্কুল টিচার, কলেজ টিচার হওয়ার একটা বড় জায়গা রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, এই সবগুলো রয়েছে। এবার তার থেকে যে নাচের জায়গাটা, সেটা তো কিছুটা অনিশ্চিত। এই যে নিশ্চিত জায়গা থেকে অনিশ্চিত জায়গায় আসার যে ঝুঁকি নেওয়াটা, সেই ঝুঁকি নেওয়াটা অনেক সময় বাবা মা নিতে চান না। তার কারণটাই কিন্তু অর্থটাকেই আসলে একমাত্র মানদণ্ড করা। অর্থটা মানদণ্ড হবে না এটা আমি কখনো বলি না, কিন্তু ওটাই যদি একমাত্র মানদণ্ড হয় তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো পেশাগত নির্বাচনের ক্ষেত্রে এসে পৌঁছয়। সেই কারণেই যারা এই ভাষা সাহিত্য, সমাজবিদ্যা ইত্যাদি নিয়ে পড়ছে, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ জায়গা রয়েছে। শুধুমাত্র যে সিভিল সার্ভিসেই যেতে হবে তা নয়, তার বাইরেও কিন্তু আরও অনেক ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু তারা নিজের জীবনকে প্রতিষ্ঠা দিতে পারে। সেই যে তার চাওয়ার জায়গাটা, ভালো লাগার জায়গাটা, সেটাকে স্বীকৃতি দেওয়া এবং সেটাকে সম্মান জানিয়ে তাকে এগিয়ে দেওয়ার যে স্থানটা, স্পেসটা, ওটা কিন্তু তৈরি করা দরকার। সেটা আপনাদেরও করতে হবে এবং আমি অত্যন্ত নম্রতার সঙ্গে স্বীকার করি যে আমাদের মতন শিক্ষা প্রতিষ্ঠানেরও কিন্তু করতে হবে। আমাদের মতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেখুন একটা সমস্যা আমরা বোধ করি যে আমাদের উপর একটা প্রচুর চাপ থাকে। ধরা যাক নরেন্দ্রপুর স্কুল বা আমাদের বেলুর বিদ্যামন্দির কলেজ, তাদের যদি রেজাল্ট একটু খারাপ হয়, কোনোবার যদি নরেন্দ্রপুর স্কুলের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বোর্ডে বা কাউন্সিলে ছেলেরা স্ট্যান্ড না করে, মানে র্যাঙ্ক না পায় 1 থেকে 20-র মধ্যে, হই হই রই রই রব পড়ে যাবে। অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষাকর্মী, বাইরে মানে বর্তমান প্রাক্তন ছাত্র, গার্জিয়ান সবাই বলতে থাকবেন স্কুলটা বোধহয় গেল নষ্ট হয়ে। প্রাক্তন ছাত্ররা বলবেন আমাদের সময়ে যা ছিল তার তুলনাহীন, তার কারণ র্যাঙ্ক হতো। এখন এই যে র্যাঙ্ক নামক একটা ব্যাপার, এই চাপটা প্রতিষ্ঠানের ওপর আসে। আমি জানি স্টেশানন্দজির ওপর তো খুবই আসে, কোনোবার হয়তো র্যাঙ্ক পাইনি, ওনাকে অনেক কিছু কথা শুনতে হয় এবং সেটা কখনো কখনো আমরাও যে বলি না তা কিন্তু নয়। এই সামাজিক একটা চাপ আমাদের মতন প্রতিষ্ঠানে চলে আসে, সেই চাপটাই কিন্তু অন্যভাবে ছড়িয়ে যায় যে আমাদের ছাত্ররা যেন খুব ভালো র্যাঙ্ক করে, জাতীয় বা রাজ্য স্তরে তারা একটা যেন এইরকম একটা ভালো কোনো মানে পরিসর পায় যেখানে তারা আর্থিক দিক থেকে পরবর্তী প্রতিষ্ঠার পথ সুগম করতে পারবে। এই জাতীয় চাপগুলো কিন্তু আমাদের ওপরও আসে। আমাদেরও সেই জন্য, শুধু আপনাদের নয়, আমাদের মতন প্রতিষ্ঠানগুলোকেও বোধহয় আজকে অনেক নতুন করে চিন্তাভাবনা করবার পরিসর তৈরি করতে হবে, যেখানে এই প্রতিভার বহুত্বকে, সম্ভাবনার বহুত্বকে স্বীকার করে, সম্মান জানিয়ে এবং তাকে এগিয়ে দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট পরিসর তৈরি করতে পারি। আপনাদের সহযোগিতা লাগবে আর আমাদের দিক থেকেও এই নতুন চেষ্টাটা তৈরি করতে হবে। এটা একদিনের কাজ নয়। একজন কবির ভাষা ধার করে বলতে পারি সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, হয়তো অনেক দিন লাগবে, কিন্তু এটা তৈরি না করলে বোধহয় যে নতুন শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থা আস্তে আস্তে আমাদের দেশের বাইরের অনেক উন্নত দেশে ছড়িয়ে পড়েছে, আমরা তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। এইটা আমার মনে হয় আমাদের দুপক্ষেরই ভাবনার দরকার। আমার কথার শেষ পর্যায়ে সেটা এই পেশাগত নির্বাচনের ক্ষেত্র নিয়ে নিশ্চয়ই নয়। পূজনীয় সম্পাদক মহারাজ এবং আমাদের প্রধান শিক্ষক মহারাজ দুজনেই যে কথাটার উপর খুব গুরুত্ব দিয়েছেন বারে বারে, সেটা হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। এখন আপনারা যারা আমাদের মতন প্রতিষ্ঠানে ছাত্রদের, আপনাদের সন্তানদের নিয়ে আসেন, আমার একটা মনে হয় আপনাদের একটা সাধারণ ধারণা থাকে যে সন্তান আমাদের মতন প্রতিষ্ঠানে এসে ভালো রেজাল্ট করবে এবং মোটামুটি আপনারা একেবারে কেউ চান না যে ভালো মানুষ হওয়ার উপাদানগুলো তারা জোগাড় করে যাবে না, এটা আপনারা চান না বোধহয়, সেরকম নয়। কিন্তু যেটা আমার মনে হয়
একটা অদ্ভুত রকমের ফাঁক তৈরি হয়ে যায় আমাদের আপনাদের পারস্পরিক বোঝাপড়া এবং কার্য অনুশীলনের মধ্যে, শিক্ষা গ্রহণ এবং দানের মধ্যে। সেটা বোধহয় এই যে কোনো কিছুই তো অভ্যাসের মাধ্যমেই অর্জনের পথে স্থায়িত্ব লাভ করে। ধরুন আপনার বাড়িতে আপনার যে সন্তান আছে, সেই সন্তানের কোনো একটা অভ্যাস আপনি গড়ে তুলবেন। এবার মানে একটা ভালো কিছু অভ্যাস গড়ে তুলবেন, তাহলে সেটা তো একটু দীর্ঘকাল সময় দিতে হবে, ক্রমাগত সময় দিতে হবে। দিতে দিতে সেই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। এইটা যখন আপনারা এই জাতীয় প্রতিষ্ঠানে পাঠান, এই জাতীয় প্রতিষ্ঠান কিন্তু এরকম কিছু ভালো অভ্যাসের উপাদান তার শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখে, সেটা আপনারাও জানেন। এই যে মহারাজ বললেন যে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, খুব সিম্পল জিনিস। ছোটোবেলা থেকেই সে যদি অভ্যস্ত হয়ে ওঠে মিথ্যা কথা বলায়, তাহলে বা মিথ্যার ব্যাপারটাকে অনেক সহজ করে নেওয়ায়, মানে তরলভাবে মিথ্যাটাকে গ্রহণ করা। একবার মিথ্যা বলে ফেলেছি, ঠিক আছে, একবার বলা হয়ে গেছে। এই যে চট করে পুরো বিষয়টাকে একেবারে সহজ করে তরল করে নেওয়ায় এই যে একটা অভ্যাস তৈরি হয়, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে তার জীবনে মিথ্যা এবং মিথ্যা সংক্রান্ত বিষয়গুলোকে সে এমনভাবে গ্রহণ করেছে যে সেটা তার মানসিক জগৎকে প্রভাবিত করছে না। একটি ছোট ছেলে কখনো ভুল করে মিথ্যা কথা বলবে না, এটা প্রত্যাশিত নয়। কিন্তু সে মিথ্যা কথা বলে যদি ভয় পায়, যদি লজ্জা পায়, তাহলে বুঝতে হবে মিথ্যার পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে না, সে সত্যের পরিবেশের মধ্যেই বড় হচ্ছে। সুতরাং এই লজ্জা পাওয়াটা, এই ভয় পাওয়াটা, ভয় তো কিছু কিছু ক্ষেত্রে সদর্থক, এই ভয় পাওয়াটা, এই সদর্থক ভয়, এই সদর্থক লজ্জা পাওয়াটার জরুরি প্রয়োজন আছে, সেটা আপনাকে বোঝাতে হবে। মহারাজ বললেন, আমার একটা অদ্ভুত ঘটনা মনে আছে। আমি তখন বিদ্যামন্দিরের প্রিন্সিপাল, ওখানে একটা খুব কড়া নিয়ম আছে যে বাড়িতে যখন ছেলেরা যাবে ওদেরকে নির্দিষ্ট দিনে কিন্তু ফিরে এসে ক্লাস করতে হবে, ক্লাস অ্যাটেন্ড না করলে চলবে না। তা একবার এরকম যদি সে কোনোভাবে আসতে না পারে, অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আমাদের বলা আছে যে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তুমি ফোন করবে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালকে, তারপর আমরা প্রয়োজনে তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। তা আমি অফিসে বসে আছি, একটি ছেলের গার্জিয়ান, সেটি সোমবার সকাল, তারা আগের দিন বাড়ি গেছে, গার্জিয়ান বাবা ফোন করেছেন, ফোন করে আমাকে বলছেন, তখন সকাল 10:30 কিছু একটা হবে, তো ফোন করে আমাকে বলছেন যে মহারাজ আমার ছেলে না খুব অসুস্থ, আজকে তোর বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা ছিল, যেতে পারছে না। আলাম যে তাই নাকি, কখন থেকে, কী অসুবিধা হয়েছে? বলছে খুব পেট খারাপ। আলাম আচ্ছা, তা খুবই পেট খারাপ, কবে থেকে হয়েছে? বললো আর বলবেন না, আজ সকাল থেকে শুরু হয়েছে, বমি পায়খানা সব হচ্ছে। আলাম আচ্ছা, তা ডাক্তার দেখিয়েছেন? বললেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। আলাম যে কি ওয়ারেস খাচ্ছেন, ডাক্তার ওষুধ দিয়েছে তো? বলছে হ্যাঁ সব হচ্ছে। তা আমার না এই সব হচ্ছে শুনেই আমাদের তো মাঝে মাঝে একটুখানি বুঝতেই পারেন কিছু দুর্বুদ্ধি তো আমাদেরও জেগে যায়। তা আমার এই সব হচ্ছে শুনেই কিরকম একটা সন্দেহ লাগলো। আলাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করবেন, আপনি তো এতটা অসুস্থ, কি জ্বর এসে গেছে? বলে না এখনও আসেনি, কিন্তু চলে আসতে পারে। আলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, এখন ওকে আনার দরকার নেই, 7 দিন বাড়িতে থাকুক, একেবারে সুস্থ হয়ে নিক। 7 দিন থেকে আবার ব্লাড টেস্ট করে নিন, ভালো করে সমস্ত টেস্ট করে ওকে পাঠাবেন, ডাক্তারের একটা ফিট সার্টিফিকেট দিয়ে। আর এই আজ থেকে যতজন ডাক্তারকে দেখিয়েছেন তাদের প্রেসক্রিপশান আর ওষুধের বিলটা একটু জেরক্স করে পাঠাবেন। ব্যাস, সঙ্গেই বাবা খুব বিপদে পড়ে গেছেন। বলছে না মানে ডাক্তারের ওষুধের বিল, মানে সেরকম তো ডাক্তার দেখাইনি। আলাম এই যে বললেন ডাক্তার দেখিয়েছেন, তখন বলছে না মানে ওই একটু হয়েছিল, ওষুধের দোকানে ওষুধ কিনেছে। বলছে ঠিক আছে, তাতেও হবে, ওষুধের তো বিল আছে। না সেরকম তো বিল নেই। তা এলাম না, ও কি আদৌ অসুস্থ হয়েছে? এবার বাবা প্রচণ্ড রেগে গেছেন, আমার ওপর নয় কিন্তু, ফোন ধরেই ছেলেকে বলছেন দেখলি আমি তখনই বললাম মহারাজ ধরে ফেলবেন যে আমি মিথ্যে কথা বলছি।
প্রচণ্ড রেগে গিয়ে ছেলেকে বকছেন, ফোনটা ধরা আছে, হ্যাঁ আমি কিচ্ছু জানি না, এবার তুই মহারাজের সঙ্গে কথা বল। তারপর আমার তো খুব হাসি পেয়ে গেছে, আমি ফোনে বললাম ঠিক আছে আর বকতে হবে না, ওকে বিকেলবেলা চলে আসতে বলুন তাহলেই হবে। এইটুকুনি তো না করলেও হতো, হ্যাঁ ছেলেকে একটু বোঝাই, এইরকম একটু ছোটোখাটো মজা এই বয়সে ছেলেরা একটু করতে চায়, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মিথ্যে কথাটুকু বলার দরকার ছিল না। উনি ধরা পড়ে গেলেন। এখন বাবা ছেলে সবাই মিলে যদি এই একটা মানে অভিভাবক অভিভাবিকা সন্তান মিথ্যার পরিবেশটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। পরিবেশটা কিন্তু সত্যের পরিবেশ রাখতে হবে, সেখানে একটা প্রচণ্ড কষ্ট আছে। মানে ওই দেখুন সমস্যাটা কোথায়, ওই আপনাদের রামায়ণের কাহিনী তো মনে আছে, ওই রাম সীতার চারিদিকে একটা গণ্ডি দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ওর বাইরে গেলে বিপদ হতে পারে। ওই ভেতরে থাকাটা প্রচণ্ড কষ্টকর, কতক্ষণ ধরে ভেতরে থাকবেন, রাম তো বহুক্ষণ আগে মৃগয়ায় গিয়েছেন। এবার রাবণ ওই জন্যই দাঁড়িয়েছিল যে সীতা এই গণ্ডির মধ্যে দীর্ঘক্ষণ থাকার কষ্ট নিশ্চয়ই করতে পারবে না, একবার নিশ্চয়ই ভুল করবে, এবং সীতা সেই ভুলটি করেছিলেন। ওই যে একটা গণ্ডি তৈরি করা, সেটার কিন্তু দরকার আছে। এটা কিন্তু সবসময়ে এটাকে সবসময় অচলায়তন বললে চলবে না। প্রত্যেকটা আয়তনেরই কিছু অচলতা থাকে, কিছু সচলতা থাকে। এই অচলতা সচলতার যে ভাগটা, সেটা বাবা মা শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝতে হয়, না হলে কিন্তু সমস্যা। এই আমাদের তো এখন স্বাধীনতার ৭৫ বছর উৎসব চলছে, অনেক সময় বিভিন্ন জায়গায় তো কিছু কথা বলতে হয়। তা আমার একটা অদ্ভুত কথা মনে হয়, আপনারা সবাই জানেন যে স্বাধীনতা শব্দটার মধ্যে দুটো ভাগ আছে, অত্যন্ত সহজ সন্ধি বিচ্ছেদ, স আর অধীনতা। মানে 1947-এর 14ই আগস্ট পর্যন্ত আমরা ছিলাম পরের অধীন, আর 15ই আগস্ট থেকে আমরা হলাম নিজের অধীন। অধীনতাটা কিন্তু কমন। আগে শুধু অন্যের দ্বারা আমরা নির্দেশিত হতাম, এখন আমাদের নিজের নির্দেশটা নিজের থেকে তৈরি করতে হবে। গণ্ডিটাকে আমি কাটবো, এবং আমি যখন কাটবো আমি কিন্তু সেই অধীনতাটাকে একটা মান্যতা দেব। এইটা বাড়িতে বাবা মাকে সবাইকেই তৈরি করতে হয়, আমাদেরকেও শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করতে হয়। আমরা মাস্টারমশাইদের বলি, আমরাও নিজেরা খেয়াল রাখি, ক্লাসে দেরিতে যাব কেন, সিলেবাসটা কমপ্লিট হবে না কেন। এই যে আপনারা আমাদের কাছ থেকে দাবি করবেন, আমরা আপনাদের কাছ থেকে দাবি করব, আপনারাও কিন্তু বাড়িতে এমন পরিবেশ তৈরি করে রাখবেন যাতে আপনার ছেলেটি সত্যি কথা বলতে সবসময় সচেষ্ট হয়, পরিশ্রমী হতে সবসময় আগ্রহী হয়, ভালো মানুষ হওয়ার, অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করার মনটা তার তৈরি হয়। ছেলেকে শিখিয়ে দেবেন না যে তোমার খাবারটা তুমি অন্যের সঙ্গে ভাগ করে খেও না। ছেলেকে কখনো বলবেন না যে পাশের ঘরের ছেলেটা অসুস্থ হয়ে গেলে যাস নে, তুই নিজের ঘরে থাক, মানে তুইও গেলে অসুস্থ হয়ে পড়বি, বলবেন না। বরং বলবেন তুই অসুস্থ হ, যা না একবার বন্ধুর পাশে গিয়ে দাঁড়া। এই পরিবেশটা আপনি যদি বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন এই প্রতিষ্ঠান যে উপাদানগুলো তাকে দিচ্ছে, সেই উপাদানগুলো সেও বাড়িতে আপনার ওই পরিবেশে লালন পালন করতে পারছে। আমরা একটা পরিবেশগত উপাদান দিচ্ছি, আর আপনি যদি আরেকটা পরিবেশগত উপাদান বাড়িতে তৈরি করে রাখেন, তাহলে তো সংঘাত হবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের তৈরি করতে হবে। আপনারা আমাদের এখানে দিয়ে নিশ্চিন্ত আছেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা যেন নিশ্চিন্ত থাকি যে আমাদের কাছ থেকেও যখন আপনাদের কাছে যাবে মাসে মাসে, সপ্তাহে বা একেবারে পাশ করে, তখন আপনারাও এই পরিবেশটা দেবেন ওকে। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার জন্য কোনো কাঠের কফিন তৈরি করবে না। তাহলে নিশ্চিত জানবেন আপনার সন্তান আপনার জন্য সবসময় অপেক্ষা করে থাকবে। তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে কিন্তু আপনাকেই দেখবে। দেখুন, অনেক টাকা নিয়ে কেউ আসতে পারে, কিন্তু কেউ যদি শুধু চোখের জল নিয়ে পাশে দাঁড়ায়, সেটা অনেক মূল্যবান। সমাজ, স্বামীজি বলেছিলেন, কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করে থাকে। অর্থের মানদণ্ডটাকে বাড়াবার দরকার নেই, আর্থিক প্রতিষ্ঠা নিশ্চয়ই দরকার, কিন্তু ওই মানদণ্ডটা বাড়াবার জন্য যত চাপ বাড়াতে থাকবেন, তত আপনার মুখ থেকে মন থেকে ক্রমাগত বেরোতে থাকবে, তুই ইঞ্জিনিয়ার হ, তুই ডাক্তার হ, তুই সিভিল সার্ভেন্ট হ, তুই এত টাকা রোজগার কর। দরকার নেই। ওকে বলুন না, হ্যাঁ নিশ্চয়ই তোকে বড় হতে হবে, তোর আর্থিক প্রতিষ্ঠা তুই দেখবার চেষ্টা কর তোর মতন করে, আর এই মানুষের পরিবেশটা সঙ্গে থাকুক। প্রতিষ্ঠান দিচ্ছে, আপনারাও দেবেন, আপনাদের সন্তান মানুষ হবেই হবে, এ আমার বিশ্বাস।
নমস্কার।